হোমিওপ্যাথি তার যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন মহামারীতে লক্ষণীয় সফলতার সাথে চিকিৎসা করে এসেছে এবং তুলনাযোগ্য প্রতিটি ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা ধারার তুলনায় হোমিওপ্যাথির সফলতা ছিল অনেক বেশি। তার কিছু সংখ্যক দৃষ্টান্ত সংক্ষেপে উল্লেখ করা হলো। 1813 সালের টাইফাস ফিভার মহামারী। 1813 সালে নেপোলিয়ান আর্মি যখন রাশিয়া আক্রমণ করতে জার্মানির মধ্যে যাচ্ছিল, এ সময় টাইফাস ফিভারের কবলে পড়ে তারা থামতে বাধ্য হয়। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর হ্যানিম্যান জার্মানির লিগপিজে তাদের 180টি টাইফাস কেসের চিকিৎসা করেন এবং কেবল 2টি রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু বাদে আর সবাইকে আরোগ্য করতে সক্ষম হন। আর এই রোগে সেখানে যাদের তৎকালীন প্রচলিত ধারায় চিকিৎসা করা হয়, যাতে মৃত্যুহার ছিল 30% উপরে। 1831 সালের অস্ট্রিয়ার কলেরা মহামারী। 1831 সালের কলেরা মহামারীতে হোমিওপ্যাথিক ঔষধের ব্যাপক কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়। ডাক্তার কুইনের রিপোর্ট অনুযায়ী তৎকালীন 10টি হোমিওপ্যাথিক হসপিটালে মৃত্যুহার ছিল সর্বোচ্চ 9%। অ্যাডমিরাল মর্ডিনাওয়ের দেওয়া হিসাব অনুযায়ী রাশিয়াতে হোমিওপ্যাথিক চিকিৎসার অধীনে থাকা রোগীদের মৃত্যুহার ছিল 10%-এরও কম। ডাক্তার রোথের রিপোর্ট অনুযায়ী ব্যাভারিয়াতে হোমিওপ্যাথিক চিকিৎসায় মৃত্যুহার ছিল 7%। অন্যদিকে প্রচলিত ধারায় চিকিৎসায় ইম্পেরিয়াল কাউন্সিল অব রাশিয়ার প্রচলিত ধারার চিকিৎসার অধীনে মৃত্যুহার ছিল 40% এবং আলসার প্র্যাকটিস অব মেডিসিন অনুসরণে অন্যান্য স্থানে করা চিকিৎসায় মৃত্যুহার ছিল প্রায় 80%। 1849 সালের সিনসিনাটির কলেরা মহামারী। ইউনাইটেড স্টেটসের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে 1849 সালে ঘটিত কলেরার মড়কে প্রাণ রক্ষার হার ছিল 40-52%। কিন্তু যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন তাদের ক্ষেত্রে ছিল 97%। এই পরিসংখ্যানটি তৎকালীন সময়ের স্থানীয় পত্রিকায়ও ছাপা হয়েছিল। 1854 সালের লন্ডনের কলেরা মহামারী। ঐতিহাসিকভাবে এটা ছিল প্রথম এপিডেমিক যেটিতে তার প্রাদুর্ভাবের নির্দিষ্ট কারণ জানা গিয়েছিল, আর সেই উৎসটি ছিল একটি পাবলিক পানির পাম্প। পাম্পটি বন্ধ করে দেওয়ার পর মহামারীটিও থেমে যায়, কিন্তু এর মধ্যেই 10,738 জন মানুষ মৃত্যুবরণ করেন। হাউস অব কমন্স এই মহামারীর চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে একটি রিপোর্ট প্রস্তুত করতে অনুরোধ করে। রিপোর্টটি যখন প্রকাশ করা হয়, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বাদ রাখা হয়। হাউস অব লর্ডস থেকে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হলে স্বীকার করা হয় যদি হোমিওপ্যাথির কার্যকারিতার তথ্যগুলো এতে যোগ করা হয়, তবে রিপোর্টের চেহারাই বদলে যায়, যা জনমনে প্রশ্ন উত্থাপন করতে পারে এবং এ কারণে হোমিওপ্যাথির আরোগ্য ফলাফলের তথ্যগুলো চেপে রাখা হয়। পরবর্তীতে সেই গুপ্ত রিপোর্ট প্রকাশ করা হলে জানা যায় সেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসায় মৃত্যুহার ছিল 59.2%, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার অধীনে তা মাত্র 9%। 1855 সালে রিওর কলেরা মহামারী। রিও ডি জেনেরিওতে হোমিওপ্যাথিক পদ্ধতির দ্বারা 388টি কেসে 2% মৃত্যুহার নিয়ে চিকিৎসা করা হয়, যেখানে অ্যালোপ্যাথিক তত্ত্বাবধানে মৃত্যুহার ছিল 40-60%। 1862 থেকে 1864 সাল পর্যন্ত চলা নিউ ইয়র্ক ডিপথেরিয়ার সংক্রমণ। ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কের ব্রুম কাউন্টিতে 1862 থেকে 1864 সাল পর্যন্ত 3 বছর ব্যাপী চলা ডিপথেরিয়ার সংক্রমণে প্রচলিত ধারার চিকিৎসায় মৃত্যুহার ছিল 83.6%, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার অধীনে তা ছিল 16.4%। 1878 সালের ইয়েলো ফিভার মহামারী। সাউদার্ন ইউনাইটেড স্টেটসে ইয়েলো ফিভার এক্সপার্টদের নিয়ে গঠন করা কমিশনের হিসাব মোতাবেক এর মৃত্যুহারের মেইন অ্যাভারেজটি প্রকাশ করা হয়। সেখানে 5 লক্ষ রোগীতে অন্তত 10 লক্ষ প্রেসক্রিপশন করা হয়। অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের উভয় ধারা থেকে অন্তত 1000 জন চিকিৎসক প্রেসক্রিপশন করেন। সেখানে অ্যালোপ্যাথিতে মৃত্যুহার ছিল 15.50% এবং হোমিওপ্যাথিতে ছিল মাত্র 6%। 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারী। ওহাইওর ডেটনের ডক্টর টি.এ. ম্যাককান রিপোর্ট করেন যে 24,000 কেস অ্যালোপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়,
যেখানে মৃত্যুহার ছিল 28.2%। অন্যদিকে হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয় 26,000 কেসের, যেখানে মৃত্যুহার 1.05%। সর্বশেষ এটি ফিলাডেলফিয়ার হ্যানিম্যান কলেজ থেকে হিসাব করা হয় ও ডক্টর ডিন WA থেকে স্বাক্ষরিত হয়, যেখানে উপরোক্ত মৃত্যুহার সহ মোট সংখ্যাটি ছিল 26,795টি কেস। 1921 সালের মে মাসের সংখ্যায় দ্য জার্নাল অব দ্য আমেরিকান ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি এ সংক্রান্ত সমস্ত তথ্য উপাত্ত সহযোগে একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করে।